So Mohun versus Jamshedpur FC second semi-final and it's a dream semi-final for me. কেন ডেফিনেটলি ডিসকাস করবো আজকের এই ভিডিওটা দুটো পার্টে আমি ভাগ করছি। ফার্স্ট পার্টে আজকের এই ম্যাচটা যেটা নর্থ ইস্টের ঘরের মাঠে 2-0 গোলে জামশেদপুর জিতলো এবং হাইলি একটা ইন্টেন্সড ম্যাচ ছিল যেখানে আমরা সব রকমের মশলা দেখেছি আর অনেক দিন পর একটা এই লেভেলের একটা ফায়ার ম্যাচ দেখলাম পারফরমেন্স ওয়াইজ, প্লেয়ারদের ডেডিকেশন ওয়াইজ, ফাইটিং ওয়াইজ অ্যান্ড অবভিয়াসলি আজকে একটা ভালো রেফারিংয়ের ম্যাচও দেখলাম। তো সেই ম্যাচটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। আর সেকেন্ড পার্টে অবশ্যই কেন মোহনবাগান ভার্সেস জামশেদপুর এই সেমিফাইনালটাকে আমার কাছে অন্তত ড্রিম সেমিফাইনাল বলে মনে হয়েছে সেটাও ডিসকাস করব পয়েন্ট ওয়াইজ। দেখো আজকের এই ম্যাচটা সব রকম মশলা নিয়ে আমাদের কাছে হাজির ছিল, যেখানে নর্থ ইস্ট ঘরের মাঠে জামশেদপুরকে ফেস করছে, মানে একটা কোথাও আন্দাজ করে নেওয়া হয়েছিল শুরুর দিকে যে নর্থ ইস্ট কিছুটা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি পাবে। তার একটা বড় রিজন হচ্ছে যে লিগ স্টেজটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে টপ টিমগুলোর মধ্যে, মানে টপ 6-এর টিমগুলোর মধ্যে অ্যাওয়ে ম্যাচে সব থেকে খারাপ পারফরমেন্স হয়েছে কিন্তু জামশেদপুর এফসির। জামশেদপুর 12টা ম্যাচের মধ্যে মোস্ট প্রবলি 7টা ম্যাচ হেরেছে, একটা ড্র করেছে, 4টে মাত্র ম্যাচ জিততে পেরেছে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে। তো সেখানে একটা কোথাও এক্সপেকটেশন সবার ছিল যে নর্থ ইস্ট ঘরের মাঠে নিজেদের চেনা পরিবেশে এবং অবশ্যই হোম সাপোর্ট নিয়ে, অন্ততপক্ষে আজকে যা ম্যাচের এনভায়রনমেন্ট ছিল সেখানে বলে দেওয়া যায় যে 95-97% যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য ছিল। তো সেই সব কিছুকে নিয়ে মনে করা হয়েছিল যে নর্থ ইস্ট একটা ওয়ে অ্যাহেড অফ অ্যাডভান্টেজ নিয়ে থাকবে আজকের এই নকআউট ম্যাচটাতে। কিন্তু ম্যাচে পাশা বদলে গেল যখন স্টিভেন এজে নর্থ ইস্টেরই করা এরার থেকে গোলটা করে দিয়ে গেল। আর শেষ মুহূর্তে যে গোলটা হয়েছে তার আগেই মোটামুটি রেজাল্টটা তৈরি হয়ে গেছিলো। ওই গোলটা জাস্ট একটা, আমি বলবো যে জামশেদপুরের এক্সট্রা পাওনা, একটা ব্রিলিয়েন্ট মুভ, সেটা নিয়ে পরে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে আজকে নর্থ ইস্ট বেসিক্যালি ম্যাচ হারলো কোথায়, জামশেদপুর ম্যাচ জিতলো কোথায়, এটাকে যদি কোথাও স্ট্র্যাটেজিক্যালি ভেঙে বলতে হয় তাহলে পরিষ্কার এক লাইনে বলা যাবে যে দুজন কোচের শুরু থেকে গেম রিডিং এবং অবশ্যই প্লেয়ারদের যে স্ট্র্যাটেজি ডেভেলপ করা, এই জায়গাতে কিন্তু ম্যাচের রেজাল্টটা তৈরি হয়ে গেছিলো। দেখো শুরু থেকে নর্থ ইস্ট যে জিনিসটা চেয়েছিল যে কন্টিনিউয়াসলি অ্যাটাক করবো, ফুল ফ্লেজেড অ্যাটাক করবো, যেটা ওরা গোটা লিগ স্টেজ জুড়ে করে এসেছে, প্রচুর গোল ওরা পেয়েছে এবং হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে শুরুতে গোল তুলে নেওয়ার যে একটা তাগিদ, সেটা কিন্তু নর্থ ইস্টের খেলার মধ্যে দেখা গেছে। কিন্তু জামশেদপুর বেসিক্যালি যে জিনিসটা করতে শুরু করেছিল, খালিদ জামিলের যে স্ট্র্যাটেজিটা ভীষণভাবে জামশেদপুরকে আজকে হেল্প করে দিয়েছে, সেটা হচ্ছে শুরু থেকে কনজিউম করো। কারণ তুমি অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছো, তোমার অ্যাওয়ে ম্যাচের স্ট্যাটস রেকর্ডস এই সিজনে একদম ভালো না, তোমার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে ম্যাচ বার করার প্লেয়ারের সংখ্যা কম রয়েছে। অর্থাৎ শুরু থেকে কোথাও একটা পুরো যে অ্যাটাকগুলো আসছে সেটাকে আস্তে আস্তে কনজিউম করো এবং পাল্টা মেনলি কোথাও কাউন্টার অ্যাটাকটাকে টার্গেট করে গিয়ে জামশেদপুর প্রথম গোলটা কিন্তু তুলে নেয়। কিন্তু হ্যাঁ, তার আগে আমি বলবো যে নর্থ ইস্ট যা সুযোগ পেয়েছে, শুধুমাত্র 29 মিনিটে যে গোলটা ফার্স্ট জামশেদপুর করেছে তার আগেও অবধি না, টোটাল 90 মিনিটসে এক্সট্রা দুটো হাফের 8 আর 4 12 মিনিট বা 13-14 মিনিট সব মিলিয়ে ক্যারি করলে দেখা যাবে যে নর্থ ইস্ট যা সুযোগ পেয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু ম্যাক্সিমাম সময়ে করতে পারেনি। অ্যালবিনো গমস হয়তো দু একটা ভালো সেভ করেছে, ভালো কিছু ব্লক ক্লিয়ারেন্স হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ে নর্থ ইস্ট কোথাও ম্যাচ থেকে বারবার হারিয়ে গেছে পুওর চান্স মিসের জন্য। এত মিস কিন্তু আমরা নর্থ ইস্টের এর আগে দেখিনি। তোমার হোমে খেলা, তোমার হোম অ্যাডভান্টেজ রয়েছে, ফ্যান্স অ্যাডভান্টেজ রয়েছে এবং এত পরিমাণে অ্যাটাক, যেখানে জামশেদপুর একটা সময় প্রায় 6-7জন মিলে ডিফেন্স করছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত পরিমাণে অ্যাটাকাররা, এত ভার্সেটাইল অ্যাটাকাররা থাকার পরেও নর্থ ইস্ট যে গোল তুলতে পারলো না, আমি এটাকে ওদের ব্যাড ডে বলবো, ব্যাড লাক বলবো না জামশেদপুরের এক্সট্রা অর্ডিনারি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বলবো, সিরিয়াসলি আমি জানি না। বাট কোথাও গিয়ে আজকে নর্থ ইস্টের যে প্ল্যানিংগুলো ছিল, যে স্ট্র্যাটেজিগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা কিন্তু খুব ড্রাস্টিক্যালি ফেল করেছে। উল্টো দিকে জামশেদপুরের যা প্ল্যান ছিল
খালিদ জামিলের যা কিছু স্ট্র্যাটেজিস ছিল সবকটা কিন্তু খুব ওয়ে অ্যাহেড ক্লিক করেছে নর্থ ইস্টের অপোনেন্ট হিসেবে আজকে এই ম্যাচটাকে জিতে নেওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যেভাবে দুটো টিম অ্যাপ্রোচ করছিল, যেভাবে আমরা কোথাও ডেডিকেশন দেখছিলাম, ফাইটিং স্পিরিট দেখছিলাম, সেটা শুধুমাত্র প্লেয়ার না, প্লেয়ার ছাড়া বাইরে ডাগ আউটে যারা কোচিং স্টাফ ছিলেন সবার মধ্যে ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছিল। অ্যান্ড লাস্ট মুহূর্তে একটা তো হাতাহাতি লেগে গেল, যেখানে রেফারিকে দুটো লাল কার্ড বার করতে হলো, মাঠেও একটা রেড কার্ড হয়েছে যেটা জামশেদপুরের হয়ে মোবাসির রহমান খেয়েছে এবং নিজের দোষেই রেড কার্ডটা কনসিড করেছে। এটার কোনো যুক্তি ছিল না, করার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় যে শুধুমাত্র একটা দুটো ম্যাচ সাসপেনশন না, ওর আরও অনেক বেশি ম্যাচ সাসপেনশন হওয়া দরকার। যে অ্যাক্ট অন্ততপক্ষে ওর পা থেকে দেখা গেছে, যেখানে আমরা প্রণয় হালদারের মতো প্লেয়ার, যাকে এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য আমরা কলকাতা ময়দানে চিনি, যে সব রকম টিমে খেলে, ন্যাশনাল টিমে অবধি খেলে এরকম কিছু ভুলভাল অ্যাক্টিভিটিস একটা সময় মাথা গরম করে ফেলতো। সেই প্রণয় হালদারকে দেখা গেল একজন সিনিয়র প্লেয়ার হিসাবে, একজন সিনিয়র ওয়ারিয়ার হিসাবে যেভাবে খালিদ জামিল ওকে অফ পজিশনে খেলিয়েছে, সেই জায়গাটা মান্যতা রেখে কিন্তু আজকে প্রণয় হালদার অনেক কুল, কাম অ্যান্ড কম্পোজড পারফরমেন্স তুলে ধরেছে। উল্টো দিকে মোবাসির রহমান, যে একটা ইয়াং প্লেয়ার, অলরেডি ইন্ডিয়ান ফুটবলে কয়েকটা সিজন হয়ে গেল খেলছে, মন্দ ভালো সব রকম মিশিয়ে খেলছে, কিন্তু এই ধরনের অ্যাক্ট তোমার টিমকে কোথাও বিপদে যে ফেলতে পারে, পরবর্তী ম্যাচে আবারও খালিদ জামিলকে ওর পজিশনে কাউকে ভেবে যে স্ট্র্যাটেজি সাজাতে হতে পারে, এটা ভাবাটা কিন্তু ওর দরকার ছিল। তো কোথাও টিমের ওপর ডেফিনেটলি এফেক্ট আসবে কি আসবে না জানি না, বাট ওইটুকু মুমেন্ট কোথাও জামশেদপুরকে হয়তো ম্যাচ থেকে ছিটকে দিলেও দিতে পারতো, কিন্তু হয়েছে তার পাল্টা, যেটা নর্থ ইস্টকেই ছিটকে দিয়েছে অ্যাকচুয়ালি। ফাইনালি জামশেদপুর সেকেন্ড গোলটাও তুলে নেয়। সেখানে ঋত্বিক দাস, আমি বলবো যে স্পেশালি যে পরপর দুটো ডজ করলো, যে ড্রিবল করলো বক্সের মধ্যে, ওইভাবে দুবার দুজন প্লেয়ারকে কাটালো এবং জাভিকে যে জায়গা থেকে বলটা দিয়েছিল, জাভির গোলটা করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ডেফিনেটলি ওই লেভেলে একজন স্কিলফুল প্লেয়ার, যে ইন্ডিয়ান ফুটবলে এতদিন প্রায় 6 বছর হয়ে গেল কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে, যে ক্লাবের হয়ে খেলুক না কেন সেই ক্লাবের হয়ে ফুল ফোটায়। তো সেই জায়গা থেকে গোলটা করা ছাড়া ওর কাছে কোনো রাস্তা ছিল না। তো ডেফিনেটলি আজকে আমি বলবো যে জামশেদপুর যে হোমওয়ার্ক করে নেমেছিল, যে ধরনের প্রপার স্ট্র্যাটেজি নিয়েছিল নর্থ ইস্টের প্রত্যেকটা জায়গাকে বিট করার জন্য, প্রত্যেকটা আজকে ক্লিক করেছে এবং নর্থ ইস্টের জন্য আজকের দিনটা পুরোপুরি ছিল না, কারণ নিজেদের দোষে আমি বলবো যে আজকে ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট হেরেছে। অ্যান্ড স্পেশালি বলতে হয় যে আজকের ম্যাচের রেফারিংয়ের কথা, এমন কোনো অন্ততপক্ষে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বা কন্ট্রোভার্সিয়াল মুভমেন্ট আজকে রেফারি তৈরি হতে দেননি, যেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো। দেখো, এই ধরনের রেফারিং অ্যাকচুয়ালি আমরা ডিজার্ভ করি। আমরা ফুটবল ফ্যান্সরা এই ধরনের রেফারিং দেখার জন্যই খেলা দেখতে বসি, কারণ এর ফলে আমরা যে টিমকে সাপোর্ট করছি সেই টিমের একটা ফেয়ার এনাফ রেজাল্ট আমরা দেখতে পারি। আমাদের কোথাও দাবি তোলার জায়গা থাকে না কারোরই, যে আমার টিমকে একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হলো, আমার এগেনস্টে একটা কল করে দেওয়া হলো, আমার প্লেয়ারকে কোথাও আননেসেসারিলি কার্ড দেখিয়ে দেওয়া হলো। এটা কোনো টিমের কোনো ফ্যানই কিন্তু এই ব্যাপারগুলো তুলতে পারে না। যদি ওভার থ্রু দ্য সিজন, যদি পুরো সিজন জুড়ে আমরা এই ধরনের রেফারিং প্রত্যেকটা ম্যাচে দেখি, হিউম্যান এরার থাকবে। আমরা প্রত্যেকে মানুষ, আমরা দিনের শেষে কোনো না কোনো কাজ যখন করি তখন আমরা ভুল করি। 15% অফ হিউম্যান এরারকে কিন্তু সব জায়গাতে প্রফেশনালি ক্ষমা করে দেওয়া হয়, বাট আমাদের এখানে রেফারিংটা 50%-এর বেশি ভুল করে। তো 15 আর 50 ন্যাচারালি অনেকটা ডিফারেন্স হয়ে যায় এবং সেটা আমরা ওভারঅল টোটাল সিজনে দেখতে পেয়েছি, এইবারও দেখতে পেয়েছি, অন্যথা কিছু হয়নি। কিন্তু আজকের ম্যাচটা স্পেশালি আমি অন্তত এই হাইলি একটা ইন্টেন্স ম্যাচের পাশাপাশি আজকের ভালো রেফারিংয়ের জন্য অন্ততপক্ষে মনে রাখবো। এবং আজকে ঢুকবো সেকেন্ড পার্টটাতে, যে কেন আমি মোহনবাগান ভার্সেস জামশেদপুর এই ম্যাচটাকে একটা ড্রিম সেমিফাইনাল হিসেবে দেখছি বা মনে করছি। কেন এত বড় কথা আমি আজকে বলে দিলাম, যেখানে দুটো মানে লেগের হাইফাই ম্যাচ বাকি রয়েছে, তারপরে আমি বলতে পারতাম, বাট না, আমার কোথাও মনে হলো যে না, জামশেদপুর ভার্সেস মোহনবাগান বা মোহনবাগান ভার্সেস জামশেদপুর, এই ম্যাচটা অ্যাটলিস্ট আমার কাছে একটা ড্রিম সেমিফাইনাল। কেন? কারণ গোয়া এবং বেঙ্গালুরু এই দুটো টিমের দিকে যদি তাকানো যায়, তাহলে তুমি যদি ব্যালেন্স করো একটা দাঁড়িপাল্লাতে রেখে, তাহলে তুমি দুটো টিমকে না প্রপার ওয়েতে ব্যালেন্স করতে পারবে। দুটো টিমে গোলকিপাররা ভালো ফর্মে রয়েছে, দুটো টিমের ডিফেন্স লাইন আপ যথেষ্ট পরিমাণে ভালো, দুটো টিমের মাঝ মাঠে একটা কম্প্যাক্টনেস রয়েছে, দুটো টিমের ফরওয়ার্ডরা গোল স্কোরিং ফর্মে রয়েছে। তো দুটো টিম না মানে খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড, সেটা বাজেট ওয়াইজ বলো, প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ বলো, ন্যাশনাল টিমের রিপ্রেজেন্টেশন ওয়াইজ বলো, এক্সপিরিয়েন্স ওয়াইজ বলো, ইউথদের পারফরমেন্স ওয়াইজ বলো, সব দিক থেকে না দুটো টিম খুব ব্যালেন্সড। এবং দুটো টিমের যে খেলা আমরা দেখব, সেখানে হয়তো খুব বেশি
কি বলবো, আগে থেকে আমাদের আলোচনার জায়গা থাকবে না কাউকে ফেভারিট হিসেবে বাছার মতো, কিন্তু যদি মোহনবাগান ভার্সেস জামশেদপুরের খেলা আমরা বলি সেমিফাইনালের নিরিখে, তো ডেফিনেটলি আমরা মোহনবাগানকে এগিয়ে রাখবো। কারণ মোহনবাগানের যে লেভেল অফ প্লেয়ার্স রয়েছে, মোহনবাগানের যে বাজেট রয়েছে, মোহনবাগানের যে স্ট্রেংথ রয়েছে, সেই ওয়াইজ হয়তো জামশেদপুর আন্ডার ডগ হিসেবে নামবে, কিন্তু জামশেদপুর আন্ডার ডগ হিসেবে নেবে কি করতে পারে সেটাও আমরা দেখছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ম্যাচটা কিন্তু আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ হবে, যার কোনো ধরনের প্রেডিকশন কিন্তু করা যাবে না। ফেভারিট হিসেবে মোহনবাগান নামলেও হয়তো দুটো লেগে 90 180 মিনিট শেষ না হওয়া অবধি আমরা হয়তো কেউই নিশ্চিত হতে পারবো না যে মোহনবাগান ফেভারিটের মতো আদৌ খেললো কি না, নাকি জামশেদপুর আন্ডার ডগ হয়ে কোথাও একটা অন্য লেভেলের খেলা তুলে ধরলো। কারণ দুটো টিমকে যদি কম্পেয়ার করা হয় না, জামশেদপুরের যে ব্যালেন্স রয়েছে, জামশেদপুরের যে স্কোয়াডের ডেপথ রয়েছে, যে প্লেয়ারের মোটামুটি লেভেলস রয়েছে, সেটা মোহনবাগানের ধারে কাছে আসবেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং সেটা আমরা আপাত চোখে দেখতে পাই। লিগের পজিশন যদি বলি, চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট বলি, সবটা কিন্তু মোহনবাগানের দিকে যাবে। কিন্তু জামশেদপুর এমন একটা টিম, জামশেদপুরের এই স্কোয়াডটা এমনই একটা স্কোয়াড, এখানে থাকা এমনই কিছু প্লেয়ার্স রয়েছে এবং স্পেশালি খালিদ জামিলের মতো একজন কোচ রয়েছেন, যিনি কিন্তু শেষ অবধি মানে শেষ না দেখে অন্ততপক্ষে মাঠ ছাড়বেন না। আমরা যদি লিগ স্টেজের দিকে তাকাই, তাহলে মোহনবাগান ঘরের মাঠে জামশেদপুরকে 3-0 হারিয়েছিল, কিন্তু জামশেদপুরের মাঠে যখন খেলা হয়েছিল সেখানে কিন্তু টাফ গেম হয়েছিল। মোহনবাগান ধীরে ধীরে তখন লিগ জেতার দিকে এগোচ্ছিল এবং মোহনবাগানকে একটা ধাক্কা দিয়েছিল, ম্যাচটা ড্র হয়ে গেছিলো, কিছুটা ডিলে হয়ে গেছিলো মোহনবাগানের লিগ শিল্ড জেতার যে টাইমটা রয়েছে সেটা। তো একটা ভালো ম্যাচ হয়েছিল, একটা হাইলি ইন্টেন্স ম্যাচ হয়েছিল এবং মোহনবাগান কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ একটা গেম খেলে জামশেদপুরের সাথে ভালো লড়াই করে ম্যাচটা ড্র করে কলকাতা ফিরেছিল। তো এতটা কিন্তু ইজি হবে না জামশেদপুরের ঘরের মাঠে যখন খেলা হবে। হয়তো মোহনবাগান ডেফিনেটলি সল্টলেকে 100% অ্যাডভান্টেজ পাবে, যে হোম অ্যাডভান্টেজটা মোহনবাগান গোটা সিজনে পেয়েছে। সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান এই সিজনে একটা সিঙ্গেল ম্যাচ হারেনি, ম্যাক্সিমাম ম্যাচ জিতেছে, একটা দুটো ড্র হয়েছে। তো কোথাও সেই জায়গাতে মোহনবাগানকে আমি আবারও বলছি যে 100% আমি এগিয়ে রাখবো, কিন্তু জামশেদপুর এমনই একটা টিম যে টিমটা যে কোনো মুহূর্তে একটা অন্য কিছু ঘটিয়ে দিতে পারে। সো দ্যাটস ওয়াই দিস ইজ আ ড্রিম সেমিফাইনাল ফর মি, যেখানে দুটো টিম ব্যালেন্স ওয়াইজ পুরো একটা ডিফারেন্ট মেরুতে রয়েছে, যাদের মেন্টালিটি পুরোপুরি ডিফারেন্ট টাইপের রয়েছে এবং তারা অনেক কিছু করতে পারে। দুটো টিমের দুরকম খেলার স্ট্র্যাটেজি আমরা দেখব, দুজন কোচের দুরকম মাইন্ডসেট রয়েছে, দুজন কোচের দুরকমভাবে প্লেয়ারদের খেলানোর স্টাইল রয়েছে, কারোর সাথে কারোর মানে কোনো রকম কম্প্যারিজন আসবে না, কোনোভাবে কোনো লেভেলে সেট করা যাবে না। তো এই ম্যাচ, এই লেভেলের ম্যাচ কোথাও আমার মনে হয় যে একটা অন্য স্ট্যান্ডার্ডকে টাচ করবে এবং একটা হাই লেভেলের সেমিফাইনাল আমরা দেখতে পাবো। সো তোমরা কিসের জন্য ওয়েট করছো, মানে কোন স্কোর লাইন বা কোন প্লেয়ারের টপ লেভেল পারফরমেন্সের জন্য ওয়েট করছো, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এবার এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।